আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএমসি উইথ সাবিহা। আমি আজকে তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেলে আমি নিয়মিতভাবে মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য বিভিন্ন গাইডলাইন ভিডিও এবং সাবজেক্ট ও টপিক ওয়াইজ ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি আমার চ্যানেল থেকে একটা স্পেশাল পাওয়ারফুল সিরিজ স্টার্ট করেছি। সেটা হলো মেডিকেল ইংলিশ সিরিজ বা মেডি ইংলিশ সিরিজ, যেখানে আমি তোমাদের ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ শেখাবো। কারণ মেডিকেল অ্যাডমিশন, ইউনিভার্সিটি এক্সাম সব জায়গাতেই তোমার স্ট্রং ইংলিশ বেস খুবই ইম্পর্টেন্ট। আর আমরা অনেক সময় গ্রামার পড়লেও ক্লিয়ার কনসেপ্টগুলো কিন্তু তৈরি করতে পারি না। সো এই সিরিজে তোমরা পাবে বেসিক থেকে শুরু করে গ্র্যাজুয়ালি অ্যাডভান্স টপিক, ইজি এক্সপ্লেনেশন অ্যান্ড রিয়েল এক্সাম্পলস, অ্যাডমিশন অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। আর আজকের আমি এই ভিডিওটা শুরু করছি মূলত খুব ইম্পর্টেন্ট একটা টপিক দিয়ে। সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের একটা স্পেশাল প্রকারভেদ, ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। এই ভিডিওটা দেখার পর ইনশাআল্লাহ ভার্ব নিয়ে তোমার সকল ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি মূলত 6 to 10 এবং এইচএসসিতে যারা অধ্যয়নরত আছে, পাশাপাশি যারা অ্যাডমিশন প্রিপারেশান নেবে, সকলের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি এখান থেকে একদম বেসিক বা জিরো লেভেল থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। আর চলো আমরা একসাথে একটা স্ট্রং বেস তৈরি করি ইংলিশের। ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আমাদের যদি বলা হয় কোনো একটা সেন্টেন্সে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা কি বা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচটা কি, সেটা হবে ভার্ব। কারণ ভার্ব ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো বাক্য তৈরি করতে পারি না। এবং ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টের মতো। হার্ট ছাড়া যেমন একটা হিউম্যান বডি কল্পনা করা যায় না, ঠিক তেমনই ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্সকে আমরা কল্পনাও করতে পারি না। এখন ভার্ব জিনিসটা কি, আমাদের দৈনন্দিন জীবনে যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা দ্বারা আমরা কোনো কাজকে করা, ঘটা, হওয়া, থাকা, এই জিনিসগুলা বোঝাই, সেটাকেই মূলত ভার্ব বলা হয়। এখন ভার্বের ক্ষেত্রে আমাদের কিছু ক্লাসিফিকেশান লাগে, কারণ সব ভার্ব তো একই রকম না। এবং এর কাজের প্রেক্ষিতে বলো, গঠনের প্রেক্ষিতে বলো, কিংবা এর বিভিন্ন সেন্টেন্সকে ডিফাইন করার দিক থেকে কিন্তু এর ক্লাসিফিকেশান বা পার্থক্যগুলো করা হয়ে থাকে। এখন দেখো, আমরা প্রথমতই যদি ভার্বকে কোনো ভাগে ভাগ করতে চাই, সেটা কি হবে বলো তো? সেটা হবে হচ্ছে ফিনিট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব। এখন কথা হচ্ছে শুধুমাত্র এই দুইটা ভাগে আমরা কেন ভাগ করলাম, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো আমি পরবর্তীতে যখন তোমাদের এই প্রত্যেকটা ভার্বকে একদম ক্লিয়ার করে দিব। কেন এই ভার্বটার নাম এরকম হলো, এর এক্সাম্পল কি হতে পারে, এবং আমাদের মেইন যেটা যে অ্যাডমিশন টেস্টে বা পরবর্তী পরীক্ষাগুলোতে আমরা এই জিনিসটাকে কিভাবে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তখন তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত তোমরা এই জিনিসটা মনে রাখো যে প্রথমত আমরা ভার্বকে কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? প্রথমত আমরা ভার্বকে ভাগ করতে পারি হচ্ছে দুই ভাগে, ফিনিট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব। এখন আসো, ফিনিট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে প্রিন্সিপাল ভার্ব আবার তিন প্রকার, ট্রানজিটিভ, লিঙ্কিং, ইন্ট্রানজিটিভ। অ্যান্ড তেমনইভাবে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই যখন ডায়াগ্রামটা তোমরা দেখবা, এই ডায়াগ্রামটা দেখার সময় তোমাদের কি মনে হবে বলো তো? যে এই জিনিসগুলো তো আমাদের কাছে পরিচিত, বা আমরা অনেকেই হচ্ছে ছোটবেলা থেকে বা বাচ্চাকাল থেকে এই ভার্বের ক্লাসিফিকেশন বা এগুলা কিন্তু পড়ে আসি, তাই না? তাই আমাদের কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কিন্তু জানি না যে আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে এই বেসিক থেকেই কত ধরনের কোয়েশ্চেন আমরা ফেস করতে পারি। তাহলে চলো আমি তোমাদের হচ্ছে এই জিনিসটা দেখাই। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তারা একটু আমাকে জানাবা যে হচ্ছে তোমরা ছোটবেলা থেকে যখন ভার্বটা পড়ে এসেছো, তখন তোমাদের কি এইভাবে কখনো বলা হতো যে
ভার্ব হচ্ছে এমন একটা সেন্টেন্সের এমন একটা অংশ, যে অংশটা ছাড়া আমরা সেন্টেন্সটা একই সাথে যেমন মেক করতে পারবো না, আবার ওই সেন্টেন্সটা তৈরি করার পর আমরা ভার্ব দ্বারাই চিনতে পারবো যে হচ্ছে সেই সেন্টেন্সটা কোন টেন্সে। ইভেন আমরা ভার্ব দ্বারাই চিনতে পারবো যে এটার হচ্ছে সাবজেক্টটা কি সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লুরাল ফর্মে আছে। তাহলে তুমি কিন্তু অনেক কিছু একটা সেন্টেন্সের আইডেন্টিফাই করার জন্য আমাদের ভার্বের দরকার হয়। কাজে আমরা ইংলিশ যেখানেই পড়তে যাব, সাবজেক্ট পড়তে যাই, নাম্বার পড়তে যাই, বা হচ্ছে অবজেক্ট রিলেটেড তুমি যা পড়তে যাবে না কেন, সেখানেই কিন্তু তোমার এই ভার্বের একটা স্ট্রং ধারণা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কয়টি, এবং এই প্রশ্নটা অক্সিলারি ভার্ব হবে হচ্ছে 13টি। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হবে 13টি। এখন আসো তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্ট্রং, রেগুলার, উইক, স্ট্যাটিভ, ডাইনামিক এবং ইনসেপটিভ এবং কপুলেটিভ ভার্ব। এই ভার্বগুলা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমাদের জানতে হবে। আমরা চলো বিস্তারিতভাবে এই ভার্বটার ভেতরে একটু প্রবেশ করার চেষ্টা করি। এখন আসো, এই ভার্ব পড়তে হলে একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সেটা কি তোমরা বলতে পারবা? এক্স্যাক্টলি, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। অবজেক্ট হয়তো বা ছোটবেলা থেকে আমরা সবাই জেনে এসেছি যে কোনো ভার্বকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে কি হয়, তাহলে হচ্ছে অবজেক্ট পাওয়া যায়, তাই তো। এখন দেখো কমপ্লিমেন্ট তাহলে কি। এই কমপ্লিমেন্ট আসলে অবজেক্টকেই অনেক সময় আমরা হচ্ছে কমপ্লিমেন্ট বলি, কিন্তু সেই কমপ্লিমেন্টটা আমরা স্পেসিফিক ক্ষেত্রে বলি। কিভাবে বলি দেখো, আমি তোমাদের বিস্তারিত বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের একদম বেসিক লেভেল থেকে এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের অনেক পরীক্ষায় আসে, এবং কমপ্লিমেন্ট চিনতে পারাটা তোমার ইংলিশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমরা কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট কি এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কি, এটার জন্য আমাদের জানতে হবে কি জানো, দুইটা বাক্য থেকে আমরা এই জিনিসটা শিখবো। দুইটা বাক্য, কেমন বাক্য দেখো, হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার, এবং উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। দুইটা সেন্টেন্স। এখন দেখো, আর তোমাদের স্বভাবতই মনে হতে পারে যে হি ইজ এ ডক্টর, আমরা যদি একে প্রশ্ন করি যে তিনি হন কি, তিনি হন একজন ডক্টর, তাই না? কি দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি। আবার দেখো পরের যে সেন্টেন্সটা আছে, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে যদি আমি প্রশ্ন করি আমরা তাকে কি বানিয়েছিলাম, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, এখানেও কি আমরা উত্তরটা পাচ্ছি না? তো আমরা তো পড়ে এসেছিলাম এইটাই যে ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই সেটা অবজেক্ট, তাহলে আমি তো উত্তর পাচ্ছি, তাহলে এটা অবজেক্ট না। এখন কথা হলো, এটা যদি তুমি অবজেক্ট বলো সেটাও কারেক্ট, কিন্তু এটার স্পেসিফিকলি একটা নাম আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিভাবে এখন আমরা বুঝবো যে এটা অবজেক্ট হওয়ার পরেও কেন কমপ্লিমেন্ট? এইটা বোঝার জন্য আমাদের একটা সুন্দর পদ্ধতি আমি ফলো করতাম। আমার অ্যাডমিশন টেস্টের সময় আমি হচ্ছে এই জিনিসটা খেয়াল করেছি, এবং আমি এই জিনিসটা ফলো করতাম। দেখো, এখানে তুমি যে দেখতেছো না হি ইজ এ ডক্টর, এখানে তুমি কি করবা, ওইখানে যে ভার্বটা আছে ইজ, সে জিনিসটাকে উঠাই দিবা, এবং তার সাথে যা আছে সব কিছু তুমি মনে 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 করবা যে কিছু নাই, এবং সেই জায়গাটা উঠিয়ে দিয়ে তুমি কি করবা, তুমি ইজ ইকাল টু বসাবা, এই যে এখানে আমি যে ইজ ইকুয়াল টু বসালাম না, এটা বসালাম। এখন তুমি দেখবা যে এই পাশে আর এই পাশে দুই জায়গায় আমি কি সেম জিনিস পাচ্ছি কিনা। কিভাবে, যে আমি তো বললাম যে তিনি হন একজন ডক্টর বা তিনি হন একজন ডাক্তার, তাহলে এখানে হিও যে ব্যক্তি, ডক্টরও সেই ব্যক্তি না, তাহলে আমি যে মাঝখানে ইজ ইকাল টু চিহ্নটা দিলাম এটা কি সঠিক? অবশ্যই সঠিক, কারণ ইজ ইকুয়াল টু চিহ্ন দ্বারা আমরা বুঝাই যে এইটা আর এই পাশ আর ওই পাশ, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তা আমাদের তো এটা সত্যি কথা যে তিনিও যে ব্যক্তি, ডাক্তারও সেই ব্যক্তি, তাই না? আচ্ছা, তাহলে
আমরা এটাকে তখন কমপ্লিমেন্ট বলতে পারবো। তার মানে কি, একটা সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম ব্যক্তিকে বোঝায়, সেম বস্তুকে বোঝায়, তবে ওই অবজেক্টটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। ক্লিয়ার? এখন আসো আরেকটা সেন্টেন্স আমরা জানি, সেটা হচ্ছে হি রিডস আ বুক। এখানে দেখো হি রিডস আ বুক, এখানে তুমি আমার কথা মতো কি করো, রিডসটাকে তুলে দাও, দিয়ে এখানে ইজিক্যাল টু চিহ্ন বসাও। এখন দেখো হি বলতে তিনিকে বোঝা, আর এ বুক মানে একটা বইকে বোঝাচ্ছে। এখন তুমিই বলো তিনি এবং একটা বই, এটা কি ইজিক্যাল দেয়া যাবে? মানে হচ্ছে তার কি একই পার্সন বা একই বস্তুকে নির্দেশ করছে? অবশ্যই না। বুক একটা জড় পদার্থ এবং হি হচ্ছে একটা জীব, তাহলে কেমনে সম্ভব? তাহলে এখানে যেহেতু আমরা ইজ ইকুয়াল টু বসাতে পারছি না, এটা অনলি অবজেক্ট, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো না। তার মানে কি, তার মানে তোমাকে হচ্ছে বুঝতে হবে যে আমি যেটাকে আইডেন্টিফাই করছি, যে অবজেক্টটাকে, সেই অবজেক্টটাকে কি আমি কি করতে পারছি, অবজেক্টটাকে কি আমি একই ব্যক্তি এবং একই বস্তুকে বোঝাতে পারছি কিনা। ঠিক আছে, এখন কথা হলো আপু, আপনি তো বললেন যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, মানে সাবজেক্টকে যদি অবজেক্ট সেম ডিফাইন করে তাহলে সেই অবজেক্টকে আমরা কমপ্লিমেন্ট বলছি। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট কি? অবজেক্ট কমপ্লিমেন্টটা হলো যদি ওই অবজেক্ট, সেখানে দুইটা অবজেক্ট থাকবে এবং দেখা যাবে যে আরেকটা অবজেক্ট, অন্য যে অবজেক্টটা রয়েছে সেই দুইটা ইজ ইকুয়াল টু হবে। যেমন আমি তোমাকে দেখাই, পরের একটা বাক্য আছে, কি বাক্য আছে দেখো তো, পরের বাক্যটা যেটা, সেখানে দেখো বলা আছে যে উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে দেখো উই আর ক্যাপ্টেন কি, আমি নিজে সব কিছু যদি মুছে দিয়ে উই এবং ক্যাপ্টেনকে এক করতে চাই, উই এবং ক্যাপ্টেনকে যদি এক করতে চাই তাহলে কি এটা সম্ভব? দেখো তো, আমি তাকে বা আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, তার মানে তো এই না যে আমরা ক্যাপ্টেন। আমি যদি এখানে ইজ ইকুয়াল টু দিয়ে দিই তাহলে বোঝাবে যে উই হচ্ছে ক্যাপ্টেন। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এটা সাবজেক্টকে কখনোই ডিফাইন করছে না। এখন দেখো তো, আমি যদি উই মেডটাকে কেটে দিয়ে হিম ইজ ইকুয়াল টু ক্যাপ্টেন দিই, তাহলে আমি তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, হিমও যেই ব্যক্তি, ক্যাপ্টেনটাও সেই ব্যক্তি, তাহলে এটা কি হিম এবং ক্যাপ্টেনটা সেম হচ্ছে না? তাহলে এই ক্যাপ্টেনটা কিন্তু এই হচ্ছে অবজেক্টটার একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে এবং এই কমপ্লিমেন্টটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা ক্লিয়ার হতে পারলাম যে কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমাদের ইংরেজির বেসিকের জন্য কিন্তু এই কমপ্লিমেন্ট অবজেক্ট জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আসো ভার্বের ক্ষেত্রে কেন আমরা এই আলোচনাটা করলাম এবং এটা কেন গুরুত্বপূর্ণ। আমাদের এই ভার্বটার মেইন যেটা আসবে সেটা হচ্ছে ট্যানজেটিভ এবং ইনট্যানজেটিভ ভার্ব, ফিনাইট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব। এটাকে আমরা সহজভাবে যেটা বলতে পারি যে ফিনিট ভার্ব মানে তুমি যে ভার্বটা দেখে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আসে সেটাকে আইডেন্টিফাই করতে পারবা, সেটা হবে ফিনিট ভার্ব। মানে সেটা হচ্ছে মূল ভার্বের মতো কাজ করবে ফিনিট ভার্ব হইলে। যেমন উই প্লে ফুটবল, আমরা কিন্তু এটা বুঝতেই পারছি যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে হচ্ছে আই হ্যাড আ নাইস ড্রিম লাস্ট নাইট, এটা দেখলে আমরা বুঝতে পারছি যে এটা পাস্টে আছে। তাহলে এটা কিন্তু ডিফাইন করছে যে তুমি কোন টেন্সে সেন্টেন্সটা করেছো। এখন দেখো নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে, আই লাভ প্লেইং, আমি ভালোবাসি খেলতে। এখন দেখো এই প্লের সাথে যে আইএনজি যুক্ত করা আছে, তাহলে কি তুমি বলবা যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স? কোনোদিনই কিন্তু না, কারণ লাভটা হচ্ছে এখানে মেইন ভার্ব, সেটার সাথে কোনো কিছু যুক্ত নাই। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা তার মানে এই প্লেইংটা দেখে কিন্তু কখনোই আইডেন্টিফাই করতে পারছি না যে এটা কোন টেন্সে আছে। সো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বা যে ভার্বটা বাকি একটা মেইন ভার্ব থাকার পরে অতিরিক্তভাবে বসেছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা যদি আমরা এই এক্সাম্পলগুলো পড়ি দেখতে পারবা যে আমি যেটা বললাম তোমরা প্রত্যেকটা ভাবে সেটা ম্যাচ করতে পারবা। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব।
ট্রানজিটিভ ভার্ব মানে বলা আছে দেখো সকর্মক, মানে যে ক্রিয়ার কর্ম থাকে সেটা ট্রানজিটিভ, যে ক্রিয়ার কর্ম থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। এবং এই ক্ষেত্রে আমি দেখো লিখে রেখেছি যে সাধারণত অবজেক্ট থাকে না, মানে সাধারণত অবজেক্ট থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু অবজেক্ট থাকতেও দেখি। যেমন আমি তোমাদের জন্য লিখে রেখেছি দেখো যে কিছু ভার্ব আছে যেটা অলওয়েজ ইনট্রানজিটিভ, এটাকে তুমি চাইলেও কখনো ট্রানজিটিভ করতে পারবা না, মানে সেন্টেন্সে এমনভাবে কখনোই এটাকে বসাতে পারবা না যেখানে তুমি অবজেক্ট পাবা। এই ভার্বগুলো কি? গো, কাম, অ্যারাইভ, ডাই, স্লিপ, লাভ, ক্রাই, ফল, হ্যাপেন, অকার, সিট, স্ট্যান্ড। তার মানে এটা হচ্ছে অলওয়েজ ইনট্রানজিটিভ ভার্ব হবে। কিন্তু তুমি কখনো কখনো দেখবা যে এই ভার্বগুলোর পরেও অবজেক্ট বসানো হয়েছে, কিন্তু সেটা সাধারণত আমরা একদম সাধারণ যে অবজেক্ট সেটা বুঝাই না, বা এমনও হয় যে অবজেক্ট বসাইলাম কিন্তু সেটা আমার যে ওই ভার্বটা তখন আর তার আসল যে মিনিং সেটাকে কিন্তু আর প্রকাশ করতে পারে না। তার মানে আমরা একদম গ্র্যাজুয়ালি বলতে পারি যে এটা ভার্বের অবজেক্ট থাকবে না এবং সাধারণত থাকবে না, তখনই আমরা সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। এবং অলওয়েজ ইনট্রানজিটিভ ভার্বের কিছু উদাহরণও আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। এখান থেকে তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। কিভাবে প্রশ্ন হয় দেখো, উই মেক বাস্কেটস ইজ অ্যান এক্সাম্পল অফ। আমরা বাস্কেট তৈরি করেছিলাম, এটা কিসের এক্সাম্পল? আমরা বাস্কেট তৈরি করি, এইটা দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্টে এসেছে। ইজ অ্যান এক্সাম্পল অফ কোন টেন্সে এটা? উই মেক। দেখো আমরা যখন ফিনিট ভার্ব দেখছি যেটার সাথে কিছু যুক্ত নাই, তাহলে আমরা অবশ্যই কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে কি টেন্স বলো তো। এখন বলা হচ্ছে যে এই মেকটা কি ভার্ব? টেন্স তো আমরা বুঝলাম, এখন বলা হবে এটা কি ভার্ব, তখন আমরা কি অ্যান্সার করব বলো তো? ট্রানজিটিভ ভার্ব। কারণ আমরা কি তৈরি করি? আমরা হচ্ছে বাস্কেট তৈরি করি। তাহলে কি আমি অবজেক্ট পাচ্ছি না, তাহলে অবশ্যই এটা কি হবে বলো তো? ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে আমি এতক্ষণ তোমাদের যা যা পড়ালাম তোমরা দেখবা যে এই অংশগুলাই তোমাদের বিসিএস, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এগুলাতে খুব সুন্দরভাবে এসে গেছে। তোমরা পরের অংশগুলো অবশ্যই নিজেরা কমপ্লিট করে আমাকে জানাবা। এরপর আসো আরও কিছু ভার্ব সম্পর্কে আমাদের ইন ডিটেলসে জানতে হবে। সেগুলা কি? অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব এবং সেমি মডাল ভার্ব। অক্সিলারি ভার্বে আসো, আমি কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম ডেন্টালে একটা কোশ্চেন এসেছিল যে অক্সিলারি ভার্ব কয়টি? অক্সিলারি ভার্ব কয়টি বলো তো? অক্সিলারি ভার্ব হচ্ছে 13টি। এবার আসো এখানে আমরা জানি হ্যাভ, হ্যাজ, ছোটবেলা থেকে পড়ে এসেছি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ডু, ডাজ, এগুলা মিলে আমরা বলি অক্সিলারি ভার্ব। মানে বাক্যের অর্থটা সঠিকভাবে প্রকাশ করার জন্য মেইন ভার্বের পাশাপাশি তার একটা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। বিভিন্ন টেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম, এগুলাকে আমরা মূলত বলে থাকি কি? অক্সিলারি ভার্ব। তাহলে তোমরা ছোটবেলা থেকে এই অক্সিলারি ভার্বগুলো দেখে এসেছো, আশা করি এখান থেকে প্রশ্ন হলে তেমন কোনো সমস্যা তোমাদের হবে না। আমরা যেটা দেখে অভ্যস্ত না সেটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে দেখো একটা জিনিস তোমাদের দেখাই, এখানে কিছু কিছু ভার্ব আছে যেটা হচ্ছে তোমাদের অ্যাবিলিটি, তোমাদের পারমিশন, অব্লিগেশন, নেসেসিটি এবং অ্যাডভাইস, পসিবিলিটি, এই জিনিসগুলো প্রকাশ করে। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম, ইজ, আর বা বি টু। এই ভার্বগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে যে কোনগুলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এবং এই ভার্বগুলো যখন আমরা কোনো একটা বাক্যে ইউজ করব, দেখবা যে সেখানে কোনোটা দ্বারা তোমার কি বোঝাচ্ছে যে তোমাকে একটা পারমিশন দেওয়া হচ্ছে, বা কোথাও তোমাকে বলা হচ্ছে যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, মানে তোমার এই কাজটা করা উচিত, তোমাকে হচ্ছে কি দেওয়া হচ্ছে? অ্যাডভাইস দেওয়া হচ্ছে। তুমি কোথাও দেখতে পাবা যে ইট মে রেইন টুডে, মানে আজকে বৃষ্টি হতে পারে, এটা একটা পসিবিলিটি বোঝাচ্ছে তোমার।
এইভাবে তুমি এই যে ওয়ার্ডগুলা বা এই মডেল অক্সিলারিগুলো দিয়ে তোমার মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারবা, কাউকে পারমিশন দিতে পারবা, কারো অব্লিগেশন করতে পারবা, কোথাও তুমি হচ্ছে কাউকে সেটার অ্যাডভাইস দিতে পারবা, বা কোনো কিছু হতে পারে এরম অর্থে প্রকাশ করতে পারবা। তার মানে একটা বাক্য তুমি যদি মেক করতে চাও ইংলিশে, তাহলে কিন্তু এই মডেল অক্সিলারির কোনো বিকল্প নাই। এখন দেখো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে কোথায় কোন জিনিসটা ব্যবহার করে। এটা আমি মডেল অক্সিলারি ভার্বের যেদিন ক্লাস নিব মডেলের, সেদিন আমি একদম বিস্তারিত কখন মে, কোথায় মাইট, কোথায় হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করব, একদম বিস্তারিত তোমাদের ধারণা দেবো। আজকে ভার্বের ক্লাস দিলে এগুলো যদি আমি ব্যাখ্যা করতে চাই অনেক ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের জাস্ট আজকের কাজটা যেটা হলো সেটা হচ্ছে তোমাদের এই মডেল অক্সিলারিগুলা একটু মুখস্থ রাখতে হবে। এখন আসো সেমি মডাল ভার্ব। আমরা সেমি কথা দ্বারা কি বুঝি বলো তো? সেমি কথা দ্বারা কিন্তু আমরা বুঝি যে এটা হচ্ছে হাফ বা একটা কিছুর অর্ধেক। সেমি মডাল তার মানে ওই মডালের আংশিক ওর মধ্যে মডালের অংশ থাকবে, আংশিক ওর মধ্যে অন্য একটা ভার্বের বৈশিষ্ট্য থাকবে। এরকম ভার্ব আছে আমাদের কাছে তিনটা, মানে প্রধানত ডিয়ার এবং নিড এই দুইটা, এবং ওট টু এবং ইউজ টু এই দুইটাকেও আমরা মাঝে মাঝে সেমি মডাল বলি। ঠিক আছে, মানে এই ভার্বগুলা কখনো কখনো মেইন ভার্বের মতো কাজ করে, কখনো আবার এরা মডাল ভার্বের মতো কাজ করে। মেইন ভার্বের মতো যেমন নিডটাকে দেখো যে উই ডু নট নিড টু ড্রেস স্মার্টলি, আমাদের এই ড্রেসটা একদম স্মার্টলি পরার প্রয়োজন, তাহলে দেখো প্রয়োজন নেই, তাহলে দেখো নিড টু এখানে কি হচ্ছে, প্রয়োজন অর্থে ব্যবহৃত হচ্ছে, এবং এটা কিন্তু অবশ্যই এখানে একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মেইন ভার্বের মতো ব্যবহৃত হয়েছে। এখানে জোনটা হচ্ছে অক্সিলারি এবং নিডটা হচ্ছে মেইন ভার্বের মতো ব্যবহৃত হয়েছে। এই জিনিসটাই দেখো পরের জায়গায় দেওয়া আছে, উই নেডন্ট ড্রেস স্মার্টলি। তাহলে দেখো এখানে কিন্তু আর কোনো ভার্ব নাই, এই ভার্বটা সরাসরি মানে হচ্ছে ভার্ব আছে, ড্রেস আছে, মেইন ভার্ব, কিন্তু এই ভার্বটা কিন্তু এখানে মডাল ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি কি, দেখো তো একই নিডকে আমরা একবার পাইলাম মেইন ভার্ব হিসেবে, একবার পাইলাম মডাল ভার্ব হিসেবে, আবার ডিয়ারকে একবার পেলাম মেইন ভার্ব হিসেবে, একবার পেলাম হচ্ছে মডাল ভার্ব হিসেবে। তার মানে যেহেতু দুই রূপ আচরণে প্রকাশ করছে, এর জন্য এটাকে আমরা বলবো অর্ধেক মডাল বা সেমি মডাল। এবং ওট টু এবং হচ্ছে ইউজ টু এই দুটাকেও আমরা মাঝে মাঝে কি বলতে পারি বলো তো, সেমি মডাল বলতে পারি। এখন দেখো সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে নিচে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 এসেছিল যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ এ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। কোনটাকে আমরা একই সাথে মডাল ভার্ব এবং মেইন ভার্ব দুইভাবেই ব্যবহার করতে পারি? এটা কি হবে বলো তো, নিড। আমি একটু আগেই পড়িয়ে আসলাম। এরপরে দেখো একই প্রশ্ন আবার রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে যে ডিয়ার, এখানে ডিয়ারটা কি ভার্ব? এখানে ডিয়ারটা হচ্ছে মডাল ভার্ব, উই ডিয়ার নট টাচ মি। তাহলে দেখো এই ছোট ছোট ইংরেজির ছোট ছোট অংশগুলো আমরা যদি খুবই স্মার্টলি পড়ি, দেখা যাবে আমাদের যে অ্যাডমিশন টেস্টে ইংলিশের জন্য যে আলাদা বার্ডেন হয় এই জিনিসটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং আমি সেই চেষ্টাটাই করছি, আমি আমার প্লেলিস্ট আকারে এমনভাবেই ক্লাসগুলো সেট আপ করবো, ইনশাল্লাহ তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল জিনিস এখানে পেয়ে যাবা। আসো এরপরে আমরা যাই, আরও কিছু ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব এবং কগনেট ভার্ব। লিঙ্কিং ভার্বে আসো। লিঙ্কিং ভার্ব এটা আমাদের ভার্বের চ্যাপ্টারে আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভার্ব। কারণ কি, কারণ আমি তোমাকে যে একটু আগে যে পড়িয়ে আসলাম না কমপ্লিমেন্ট, তুমি যদি কমপ্লিমেন্টটা বুঝে থাকো লিঙ্কিং ভার্ব তোমার কাছে কিছুই না। কোন একটা বাক্যে যতক্ষণ তুমি দেখবা যে সেই বাক্যে কমপ্লিমেন্ট আছে, আমি তো খুব সুন্দরভাবে তোমাদেরকে কমপ্লিমেন্ট চেনা শিখালাম, যখন দেখবা কমপ্লিমেন্ট আছে তখন ওই বাক্যে যে ভার্বটা ইউজ হয়েছে ওইটাই হবে লিঙ্কিং ভার্ব। এখানে দেখো বলা আছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা করতে পারে, এটাকেই বলা হয় কি, লিঙ্কিং ভার্ব। এখন আসো লিঙ্কিং ভার্ব, কিছু ভার্ব আছে যেটা আমাদের কিন্তু মনে রাখতে হয়। আমি তোমাদের মডেল যেভাবে পড়াইলাম ঠিকভাবে এরকমভাবে কিছু ভার্ব আছে যারা অলওয়েজ একটা
লিঙ্কিং ভার্বের মতো আচরণ করে। এখন এগুলো আমাদের এইভাবেও পরীক্ষায় অনেক সময় আমি আসতে দেখেছি যে নিচের কোনটি লিঙ্কিং ভার্ব, তখন কিন্তু 4টা ভার্ব দেওয়া থাকে এবং আমাদের আইডেন্টিফাই করতে হয়। এটা আমরা কিভাবে পারবো? এটা আমরা মনে রাখি RFL এর ব্যাটস, এটা দিয়ে। RFL এর ব্যাটস, আরতে রিমেইন, এফতে ফিল, এলতে লুক, এতে অ্যাপিয়ার, আরতে রিমেইন, তারপরে বি ফর বি ভার্ব, টি ফর টেস্ট টার্ন, অ্যান্ড এস ফর সাউন্ড স্টে স্মেল সিম। তোমরা যদি RFL এর ব্যাটস কথাটা মনে রাখো এবং তা দিয়ে কি কি ভার্ব হয় সেটা খুব সহজেই মনে রাখতে পারবা, বুঝবা এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, কাজে আমাদের এই শর্টকাটটা দিয়ে আমরা মনে রাখতে পারি লিঙ্কিং ভার্ব। এবং আমি যখন পরবর্তীতে তোমাদের হচ্ছে আরও কিছু ভার্বের বিস্তারিত ক্লাস নিব, তখন আমি এই লিঙ্কিং ভার্বটা তোমাদের বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে চেনা শেখাবো। আজকে তোমাদের জাস্ট আমি প্রাথমিক ধারণা দিচ্ছি যে কোনটাকে কি বলে, একদম বেসিক লেভেলে। এরপর আমরা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাবো এবং এখান থেকে আরও কি ধরনের প্রশ্ন অ্যাডমিশন টেস্টে হয় সেটা দেখাবো। এবার আসো ফ্যাক্টেটিভ ভার্ব। এই ভার্বটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই পরিচিত না। এখানেও আমাদের কিছু ভার্ব আছে যে জিনিসগুলো আমরা ফ্যাক্টেটিভ ভার্ব হিসেবে ইউজ করি। ঠিক আছে, এই ফ্যাক্টেটিভ ভার্বের একটা জিনিস সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট ছাড়া এই ভার্বগুলো সেন্টেন্সে পরিপূর্ণ করতে পারে না। এটার জন্য অবশ্যই অবজেক্ট কমপ্লিমেন্ট লাগবে। এখন তাহলে বুঝতে পারছো যে কেন আমরা ভার্বের ক্লাসে প্রথমেই সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো এত টাইম ধরে কেন বুঝলাম। এখন দেখো উই মেড, যে আমরা পড়েছিলাম উই মেড হিম ক্যাপ্টেন, ওখানে কিন্তু ওই মেডটা কি ছিল জানো? ফ্যাক্টেটিভ ভার্ব ছিল। আবার এই যে উই মেড কামাল, এটা কিন্তু কোনো সেন্টেন্সের কিন্তু একটা মিনিং আসলো না। কিন্তু আমরা যদি বলি উই মেড কামাল ক্যাপ্টেইন, এখানে ক্যাপ্টেইনটা অবজেক্ট কমপ্লিমেন্ট না। যখন আমি এই বাক্যে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট ইউজ করলাম তখন এই বাক্যটা ফুললি তার মনের ভাবটাকে প্রকাশ করতে পারলো। উই মেড কামাল ক্যাপ্টেইন, আমরা হচ্ছে কামালকে ক্যাপ্টেইন বানিয়েছিলাম। এবং এই মেডটা তখন কি হবে বলো তো? এই মেডটা তখন হবে হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ওকে, আচ্ছা এবার আসো রিফ্লেক্সিভ ভার্ব। এটা আমি এভাবে মনে রাখতাম যে সেলফ যুক্ত থাকলেই সেটাকে আমরা হচ্ছে রিফ্লেক্সিভ, সেখানে সেলফ যুক্ত থাকা কোনো ওয়ার্ড পেলে তার পাশের ভার্বটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। আসলে জিনিসটা এমন না, এই জিনিসটা একটু বিস্তারিত আমি তোমাদের বুঝাই, তোমরা এভাবে মনে রাখতে পারবা। বাট এটা একটু বুঝতে হবে যে কোন একটা সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন আমরা সেটাকে রিফ্লেক্সিভ ভার্ব বলতে পারবো। এবং আমরা অ্যাকচুয়ালি সেলফটা ইউজও করি কিন্তু এই একই কারণে। এই জন্য দুইটা প্রায় আমরা যদি এইভাবে মনে রাখি তাও এনাফ। ঠিক আছে, যে শি ফ্যানস হার সেলফ, সে তার নিজেই নিজেকে বাতাস করে। তাহলে সিও যে ব্যক্তি, হার সেলফও সেই ব্যক্তি, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। মাঝখানের ভার্বটা কি হবে বলো তো? মাঝখানের ভার্বটা হবে ফ্যাক্টেটিভ ভার্ব। ওকে, এখন দেখো আমরা এখানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন পড়ে এসেছিলাম এবং তোমরা অবশ্যই এই ভার্বগুলোর ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন পাবা, হিমসেলফ, হারসেলফ, এবং সেখানে যে ভার্বটা পাবা সেই ভার্বটাকে বলে দিবা এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এরপরে আসো কগনেট ভার্ব। কগনেট ভার্ব এটাও একটি ইম্পর্টেন্ট ভার্ব যেটা সম্পর্কে আমরা পরিচিত না, খুব বেশি আমরা জানি না, কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু এসে যায়। যখন আমরা কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ করি তখন ওই সমজাতীয় যে নাউনটা থাকে ওখানে অবজেক্ট রূপে গ্রহণ করে এবং ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা কগনেট ভার্ব বলি। কিভাবে? ওই অবজেক্টটাকেই আমরা তখন কগনেট ভার্ব বলি। যেমন আই ড্রিমড নাইস ড্রিম। এখন দেখো এখানে একটা নাউন ইউজ হয়েছে না, ড্রিম, এবং এখানে একটা ভার্ব ইউজ হয়েছিল ড্রিমড। এই ড্রিমড মানে স্বপ্ন দেখা, আর এই ড্রিম মানে স্বপ্ন। তুমি যখন দেখবা কোনো একটা ভার্বের নাউনই তার পরবর্তীতে বসে গেছে তখন বুঝবা যে এই ভার্বটা হচ্ছে কগনেট ভার্ব। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি শি ড্যান্সেস আ নাইস ড্যান্স, মানে সে একটা সুন্দর নৃত্য নেচেছিল। তখন কি হবে দেখো? ড্যান্সেস, এটা যে ভার্ব বোঝাচ্ছে নেচেছিল বা নাচে, তার আবার দেখো নাউন ওখানে বলা আছে যে ডান্স, শি ডান্সেস আ নাইস ডান্স। তো তুমি তখন বুঝতে পারবা যে হচ্ছে যেহেতু এই ভার্বটার নাউন পরে বসে গেছে অবশ্যই সেটা কি হবে বলো তো? সেটা হবে হচ্ছে কগনেট ভার্ব। তো আমি আশা করব যে তোমাদের যে ভার্বগুলো আমি বললাম
সেই ভার্বগুলো তোমরা আয়ত্তে আনতে পেরেছো। এটা অবশ্যই প্র্যাকটিসের একটা বিষয়। ইংলিশ সবসময় প্র্যাকটিসে রাখতে হয়। তাছাড়া তোমাদের নিজে নিজে সেন্টেন্সগুলো মেক করা এবং বেশি বেশি এক্সাম্পলগুলো পড়া, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমি যেগুলো পড়ালাম ইনশাল্লাহ এর মধ্যে তোমাদের কিছু কিছু ভার্ব আমি জানি যে কিছু তোমাদের আগে থেকেই পড়া, এবং কিছু কিছু জিনিস আমি কিন্তু নতুন শিখালাম, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে সেমি মডাল বলতে পারো, বা কগনেট, লিঙ্কিং, এই জিনিসগুলো, এবং অতিরিক্ত যে তথ্যগুলো দিলাম যে RFL এর ব্যাট দ্বারা আমরা মনে রাখতে পারি লিঙ্কিং ভার্ব, এই জিনিসগুলো তোমাদের একটু খাতায় লিখে একটা নোটবুকে লিখে আয়ত্তে আনতে হবে। এবং এর পরবর্তীতে আমরা আরও যে ভার্বগুলো রয়েছে এবং জিরান, পার্টিসিপুর, নন ফাইনাইটের যে ভার্বগুলো রয়েছে, ইনচার্টিভ, ইনসেপটিভ ভার্ব, কপুলার ভার্ব, সেই সবগুলো সম্পর্কে সুন্দরভাবে তোমাদের ধারণা কিন্তু দিব এর পরবর্তীতে। তো সেই পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবা এবং মিশন ডিএমসি উইথ সাবিহা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমার নিজস্ব ফেসবুক পেজ মিশন ডিএমসি উইথ সাবিহা, সেখানে ফলো দিয়ে রাখবা। আমি নিয়মিতভাবে আমার এই ক্লাসের PDF নোট এবং কুইজ সেখানে প্রদান করে থাকছি, এবং তোমাদের কী কী কনফিউশন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের যে ট্রাই ইয়োর সেলফ বা টেস্ট ইয়োর সেলফগুলো আমি দিই ক্লাসে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, এবং অনেক অনেক শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।